সামনে এই যে সংবিধান সংশোধন এরকম একটা ঘটনা ঘটতে পারে কিন্তু। তো এখন ওনাদের ৩১ দফার ১ নম্বরে আছে সংবিধান সংস্কার পরিষদ। কোথায় গেল? একদম যখন ওনারা শপথ নিতে গেলেন, জাতির সাথে প্রথম বেইমানিটা করলো ওনারাই। জাতীয় সংস্কার পরিষদের শপথ, সংবিধান সংস্কার পরিষদ শপথ ওনারা নিলেন না। এই জন্য আমি মনে করি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আইনজীবীদের, বিশেষ করে আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ আমাদের দায়িত্ব এই জিনিসগুলো তুলে ধরা। আমার মাঝে মাঝে মনে হয় যে ট্রেজারি বেঞ্চে বোধহয় যে এইরকম ব্রিলিয়েন্ট লয়ার নাই যারা এত সুন্দর করে বুঝায়। আমি ওনাদের এইসব আলোচনা প্রায়ই শুনছিলাম যে এগুলো বুঝারও বিষয় আছে অনেক কিছু। অত্যন্ত শ্রদ্ধেয় মিয়া গোলাম পরওয়ার চাচা আমাদের, ওনাকে সবসময় আমার ভাই বলে উনি রয়্যাল বেঙ্গল টাইগার, খুলনার কৃতি সন্তান। তো আজকে সুপ্রিম কোর্টে রয়্যাল বেঙ্গল টাইগার এসেছে, তা আমরা কৃতজ্ঞ বোধ করছি, আমি আনন্দিত বোধ করছি এবং চাচাকে শ্রদ্ধা জানাচ্ছি সমস্ত আইনজীবীর পক্ষ থেকে। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি, আসলে আইনের কথা তো আপনারা শুনেছেন, এখানে সবাই আইনজীবী। আমি শুধু সংসদের শেষ এই অধিবেশনের লাস্ট দিনের অভিজ্ঞতাটা বলছি একটা। তো একটা বিল পাস হল, একটা আইন হলো, সেই আইনটা হলো ইনভেস্ট বাংলাদেশ আইন 2026। আপনারা সবাই জানেন যে একটা আইন পাশ করতে হলে সেটা উত্থাপিত হয় বিল আকারে, এরপরে মিনিস্টার প্রপোজ করে, সেটা একটা সিলেক্ট কমিটিতে যায় অথবা জনমত যাচাই হতে পারে, স্ট্যান্ডিং কমিটিতে যায়, আমরা সংশোধনী দেই, তারপরে হ্যাঁ না ভোট হয়। খুব ইন্টারেস্টিংলি ইনভেস্ট বাংলাদেশ আইন, যেখানে 4-5টা আইন একসাথে মার্জ করা হয়েছে, অনেকগুলো কমিশন বিলুপ্ত করা হয়েছে, এই আইনটা বিল আকারে আনলো, সাথে সাথে পাশ করবে। তো এই সিচুয়েশনে আমাদের লিডার অফ দ্য অপোজিশন ডক্টর শফিকুর রহমান, উনি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ জানালেন, আমরা যারা ছিলাম আমরা প্রতিবাদ জানালাম, কিন্তু কোনোটাই কিছু হলো না। বিলটা হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। এই হলো লাস্ট দিন যেদিন সেশন হলো, এই অভিজ্ঞতা। এরকম এই জাতীয় অভিজ্ঞতা আমাদের অনেক আছে। এই অভিজ্ঞতাটা এই জন্যে বললাম যে সামনে এই যে সংবিধান সংশোধন এরকম একটা ঘটনা ঘটতে পারে কিন্তু। এই প্রেক্ষাপটে আমাদের আজকের যে আলোচনাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আইনজীবীদের ভূমিকাটা কী হবে। আইনজীবীদের ভূমিকাটা ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে কিছুদিন আগেই আমাদের ব্রিলিয়েন্ট ব্যারিস্টার সিনিয়র লয়ার শিশির মনির একটা প্রেস কনফারেন্স করলেন, আজকে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যারিস্টার বেলায়েত, উনি বললেন আজকে যারা অনুষ্ঠান করেছেন, আজকে যে আপনারা এসেছেন, আমার মনে হয় এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা খুবই জরুরি। সংসদে ট্রেজারি বেঞ্চ সরকার সংখ্যাগরিষ্ঠ, হা ভোট জয়যুক্ত হবে, কিন্তু এটা তো আসলে আমাদের জুলাইয়ের স্পিরিট ছিল না। ইফ ইউ রিমেম্বার যে জুলাই কি একটা সরকার বদল, শুধু ফ্যাসিস্ট বদল? নো, একটা বৈষম্যহীন সমাজ, একটা ইনসাফ গঠন। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শোনার অপেক্ষায় থাকলাম। আপনাদেরকে ধন্যবাদ। এবং একটা কথা বলে যেতে চাই, যেহেতু আমি একজন সংসদ সদস্য, আমরা চেষ্টা করব সংসদে, যদি সমাধান সংসদে না হয় তাহলে অবশ্যই হবে রাজপথে, বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। গণভোটের গণরায় বাস্তবায়নের চ্যালেঞ্জ, আমার কাছে চ্যালেঞ্জ শুধুমাত্র একটা, সেটা হচ্ছে বর্তমান সরকারের সদিচ্ছার অভাব। শুধুমাত্র যদি তাদের সদিচ্ছা থাকতো, তারা যদি ফেয়ার হতো, তাদের যদি স্বৈরাচার হওয়ার মতো কোনো রকম মন মানসিকতা না থাকতো, তাহলে গণভোটের গণরায়কে তারা কোনোভাবেই অস্বীকার করতে পারতো না। কারণ এখানে প্রায় 70% লোক গণরায় দিয়েছে, গণভোট দিয়েছে। কিসের জন্য? জুলাই সনদ বাস্তবায়নের জন্য। এই জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, তাহলে স্বৈরাচার হয়ে ওঠা, তাদের স্বৈর শাসন অব্যাহত রাখা সম্ভব নয়। তারা আজকের বুঝতেছে না, তারা আজকে সংবিধানের দোহাই দিচ্ছে। এই রোগ তাদের বহু পুরানো। 1991 সালে যখন 3 দলের রূপরেখায় কেয়ারটেকার সরকারের রূপরেখা প্রদান করেছিলেন অধ্যাপক গোলাম আজম, সেই কেয়ারটেকারের রূপরেখাকে তারা ওন করলেন।
এরশাদ সরকারের পতন হলো 6 ডিসেম্বর। তখন যে নির্বাচন হবে, কিসের ভিত্তিতে নির্বাচন হবে? সেই নির্বাচনটা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তখন কি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছিল? তখন পর্যন্ত সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নামক কোনো রকম কোনো বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত নাই, কিন্তু একটা নির্বাচন হয়ে গেল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কিসের ভিত্তিতে? গণরায়ের ভিত্তিতে। জনগণের যে ম্যান্ডেট, জনগণ যে এরশাদকে পতন ঘটিয়েছিল, সেই ম্যান্ডেটের ভিত্তিতে তখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো। নির্বাচনের পরে যখন বিএনপি সরকার ক্ষমতায় গেলেন, তখন তারা বললেন যে কেবলমাত্র পাগল এবং শিশু ছাড়া আর কেউ নাকি নিরপেক্ষ নয়। কিন্তু তারা অবশেষে বুঝলেন। কখন বুঝলেন জানেন? ওই সংসদের মেয়াদ শেষ করলেন। মেয়াদ শেষ করার পরে তখন বললেন যে আমরা তো কেয়ারটেকারের বিল মেনে নিতে চাই, কিন্তু আমরা কিভাবে মানব? আমাদের তো এখন সংসদ নাই, তাহলে আমাদেরকে আবার সংসদ বসাতে হবে, আমাদেরকে আবার ভোট দেন। তখন তারা একদলীয় একতরফা সেই 15ই ফেব্রুয়ারি নির্বাচন করলেন। তারপরে কেয়ারটেকারের বিল পাশ করলেন। অতীত অভিজ্ঞতা হচ্ছে সরকার প্রথম পর্যায়ে কোনো কিছু বোঝে না। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয়, ওখান থেকে একটা শিক্ষা আমরা পেয়েছি, সেটা হচ্ছে আমরা যদি আন্দোলন করে তুলতে পারি, আমরা যদি সরকারকে বাধ্য করতে পারি, তখনই একমাত্র তারা বুঝবে। ধন্যবাদ সবাইকে। জুলাই সনদের অন্যতম একটা দাবি ছিল এটা। সেই অধ্যাদেশ আপনি বাতিল করে নিজেরা নিজেদের পছন্দ মতো বিচারক এখানে নিয়োগ করবেন, আগের মতো দলীয় লজিক ভিত্তি করবে এই সমস্ত কামিং বিচারপতিরা। এইখানে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয়, তাহলে আগের জগতে আমরা চলে যাব। আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুল কিতাব ওয়াল মিজানা ওয়া লিয়াকুমান নাস বিল কিসত। এখানে আল্লাহ তাআলা রাসূলকে আল্লাহ বলেছেন যে আমি তোমাকে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছি, আর সাথে দিয়েছি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মানদণ্ড আর কোরআনের মতো একটা কিতাব। এই তিনটা বিষয় দিয়ে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। সচেতন নাগরিক হিসাবে এই বাংলাদেশের সবচাইতে জ্ঞাত মানুষ হিসাবে, বিজ্ঞ মানুষ হিসাবে বাংলাদেশের এই আঙিনায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমরা সক্রিয় ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। এই কথা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে গণভোটের জন্য যে সেমিনার করছি, সভা করছি, রাজপথে আন্দোলন করছি, এগুলোর তো কোনো কিছুরই প্রয়োজন হয় না। আমরা যদি একটু 1977 সালের 30শে মের দিকে ফিরে তাকাই, সেখানে আমরা দেখতে পাই 88% জনগণের ভোটকে দেখানো হয়েছে, এবং সেখানে দেখানো হয়েছে যে 98% ভোট সেখানে হায়ের পক্ষে আছে। তারই ভিত্তিতে একজন সামরিক শাসক রাষ্ট্রপতি তিনি জনগণের কাতারে চলে আসলেন, জনগণের রায় নিয়ে তিনি রাষ্ট্রপতি হলেন। তারপর থেকে সেইটাকে তারা আবার 1978 সালে 1 সেপ্টেম্বর তারা একটা দল গঠন করেন। সেই দলের ভিত্তিতে পরবর্তীতে আবার 1979 সালের 18ই ফেব্রুয়ারি তারা জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসেন। সেই সময় যদি ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আপনি ক্ষমতা আসতে পারেন, ক্ষমতাতে রক্ষা করতে পারেন, তার আজকে যেখানে জুলাই বিপ্লবের মধ্যে দেখতে পাই আমরা, জুলাইকে বিপ্লব কেন বলি? 5ই আগস্ট সেখানে জুলাই থাকে, 36শে জুলাই মানেই 5ই আগস্ট। ছাত্র জনতার সাথে আপামর জনসাধারণ প্রতিজ্ঞাবদ্ধ হলো তারা এই জুলাই মাসের মধ্যেই শেখ হাসিনার পতন ঘটাবে। সেই জুলাইকে ধারণ করে করে তারা 37শে জুলাই পর্যন্ত নিয়ে গেলেন, দ্যাট মিনস 5ই আগস্ট। সেই বিপ্লবের মাধ্যমে, সরকারের পতনের মাধ্যমে নতুন একটা আলোর দিশা বাংলাদেশবাসী দেখতে পেল। তারই ভিত্তিতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একটা গেজেট আকারে দেখা যায় যে গেজেট আকারে বাংলাদেশে আমরা নতুন একটা গণভোটের রায় দেখতে পেলাম। আপনি এক অংশ মানবেন আর এক অংশ মানবেন না, এটা হতে পারে না। কাজেই সময় থাকতে আমরা সরকারকে বলবো, যারাই ক্ষমতা আছেন এই ক্ষমতাকে কুক্ষিগত না করে জনগণের ম্যান্ডেটকে আপনারা সায় দিন এবং একে মেনে নিন, তাহলেই বাংলাদেশের মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে, সমৃদ্ধি ফিরে আসবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।